ইলেকট্রোস্ট্যাটিক্সের আগে 12টা গেছে গিয়ে আর এমসিকিউ যার গিয়া 5টা। আচ্ছা ওই ক্যাপাসিটেন্স আর কারেন্টও কম টাইম লাগলো, ম্যাগনেটিজম সাইড বাই সাইডও করাই দেবো, ফোরের লেগে পেন্ডিং রাখতাম না ম্যাগনেটিজম। আজকে লাস্ট আমরা কারেন্ট ইলেকট্রোস্ট্যাটিক্স বহুত পড়াইছি ইলেকট্রোস্ট্যাটিক্স, আর কত পড়াইতে হবে। লেখো কোয়েশ্চেন। The electric potential in some region is expressed by V equal to 6x minus 8xy square। এটা করাইছি নে, দেখা যায় না? কালার ভালো না, তাহলে আলুল দেখা যায় না। ঠিক আছে, লেখ দ্য ইলেকট্রিক potential in some region is expressed by V equal to 6x minus 8xy square minus 8y plus 6yz আর কি তার minus 4z square। The magnitude of force acting on a charge of 2 coulomb situated at the origin will be option A 2 Newton, option B 6 Newton, option C 8 Newton और option D 20 Newton। तो पोटेंशियल देवा फोर्स कइसे बार करा लगे আমরা কিতা বার করা লাগে কইছে ফোর্সের ম্যাগনিটিউড কইছে। তো ফোর্সের ম্যাগনিটিউড বার করতে হলে চার্জ দেওয়া আছে আমরা কত কুলম 2 কুলম, আর ফোর্স হলো Q ইনটু E পোটেনশিয়াল দেওয়া। পোটেনশিয়াল থেকে ইলেকট্রিক ফিল্ড বার করা লাগে আমরা নিয়ম কিতা, তো স্যার নিয়ম হইল ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু माइनस डो वी बाई डो एक्स आई कैप माइनस डो वी बाई डो वाई जे कैप माइनस डो वी बाई डो जेड के कैप। पार्शियल डेरिवेटिव विथ रेसपेक्ट टू एक्स विथ रेसपेक्ट टू वाई विथ रेसपेक्ट टू जेड যখন हमारे पोटेंशियल एक्सप्रेशन देवा आछे पोटेंशियल और इलेक्ट्रिक फिल्डर मध्य रिलेशनटारे यूज कर निलाम। तो पोटेंशियल কত দেওয়া 6x মাইনাস 8x স্কোয়ার মাইনাস 8y প্লাস 6yz মাইনাস 4z স্কোয়ার। একটু খালি ক্যালকুলেশন ডিমান্ড করে আর কিছু না, মানে পার্শিয়াল ডেরিভেটিভ ঠিক করিয়া জানো নি তোমরা। তো আমরা তো জানি স্যারে তো আমরা শিখাইছি বহুতবার পার্শিয়াল ডেরিভেটিভ। তো 6x মাইনাস 8xy স্কোয়ার মাইনাস 8y প্লাস 6yz মাইনাস 4z স্কোয়ার ইন্টু আই ক্যাপ। তো ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম ये एक्सप्रेशन एगुलो लेखा एक काज एगुलो लेगे तो और एक मानुष रखले वाला है अत लम्बा एगु गीता दिसे और डायरेक्ट जो 2 लाइने लिखी दीते तुम्हारा आबू और लाखान आबार बई थाकबाय ओता लेगे तो पूरा लेखा लागे आबार गौरा लाखान। अच्छा लिखी लेते देखो पार्शियल डेरिवेटिव एक्सेल लगे जखन करबाय वाई और जेड रे किता धरबाय कन्स्टैंट, एक्सेल लगे जखन करबाय वाई যখন পার্শিয়াল ডেরিভেটিভের মানে কিতা when I am differentiating with respect to x y আর z are assumed to be constant। তো y আর z যদি কনস্ট্যান্ট হয়ে যায় তো এটার ডেরিভেটিভ অফ কনস্ট্যান্ট এখানে y আর z আছে। তো যখন x এর লগে পার্শিয়াল ডেরিভেটিভ করমু y আর z কনস্ট্যান্ট 6 কনস্ট্যান্ট মানে এটার ডেরিভেটিভ 0, এটার ডেরিভেটিভ কত হইব 0। x এর লগে করলাম খালি x কন্টেইনিং টার্ম থাকবো y ডেরিভেটিভ 0, এখানে y আর 8 আছে 4 কনস্ট্যান্ট z স্কয়ার 0। তো এখানে কিতা থাকবো খালি 6x মাইনাস 8x y স্কোয়ার। এখানে কি এই দুইটার মধ্যে x টার্ম আছে, কিতা টার্ম আছে
এক্সের টার্ম তারপরেটা যখন উইথ রেসপেক্ট টু ওয়াই করমু এক্স আর জেড রে উড়াই দিমু তো এক্স আর জেড রে উড়াই দিই এক্স আর জেড রে উড়াই দিলাম আই ক্যাপ মাইনাস আর এখানে যখন উইথ রেসপেক্ট টু জেডও করলাম এক্স আর ওয়াই জিরো জিরো ডেরিভেটিভ এটাও জিরো খালি কনস্ট্যান্ট সরাই দিবা যার লগে ডেরিভেটিভ করবায় তার টার্মসগুলারে রাখি দিবাই তে ডিডিএক্স অফ 6x 6 কনস্ট্যান্ট বাইরে হয়ে যাব ডো এক্স বাই ডো এক্স 1 হয়ে যাব দেখতেলাম মাইনাস এখানে কত হইল উইথ রেসপেক্ট টু এক্স করি আর তো তে 8y স্কোয়ার না নি আই ক্যাপ আর এখানেও কি তার রইল ব্র্যাকেটের ভিতরে উইথ রেসপেক্ট টু ওয়াই করলাম তো 8x তো থাকলো আর ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে 2y আর এখানেও -8 আর এখানেও 6z হইল এটা আমার জে ক্যাপ কোনো জায়গা না বুঝলে আমার জিগাই ক্যালকুলেশন উইথ রেসপেক্ট টু ওয়াই করলাম তো 8 আর এক্স কনস্ট্যান্ট বাইরে হয়ে গেল ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 2 মাইনাস 1 মানে 2y মাইনাস 8 ডো আই বাই ডো আই 1 হয়ে গেল এখানেও জেড কনস্ট্যান্ট 6 কনস্ট্যান্ট বাইরে হয়ে গেছে না না ওয়াই জেড আর 6 কনস্ট্যান্ট বাইরে হয়ে গেছে আর ডো ওয়াই বাই ওয়াই হয়ে গেল আমার 1 আর রইল আমরা ওটা কত হইল উইথ রেসপেক্ট টু জেড মানে ওয়াই আর 6 এটা তো কনস্ট্যান্ট তে 6y মাইনাস 4 ইন্টু 2z 8z তো ডাইরেক্ট পারতাম না এখন অরিজিন মানে কোঅর্ডিনেট 0 0 0 অরিজিন মানে কোঅর্ডিনেট 0 0 0 তখন এক্স ওয়াই জেডের ভ্যালু 0 0 0 বইতাম তো সোজা হয়ে যাব এক্সপ্রেশন -6 আই ক্যাপ ওয়াইয়ের জায়গা 0 বয়ে দিলাম এক্সের জায়গা 0 ওগুর জায়গা 0 মাইনাস মাইনাস প্লাস বাদ তো ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড কত হইব রুট ওভার এগুলো দেখতেও বোঝা যায় আচ্ছা বাদ এটা 36 প্লাস 64 মানে 10 তো ইলেকট্রিক ফিল্ড হলো 10 নিউটন পার কুলম আর ফোর্স লাগে তো ফোর্স ইকুয়াল টু এফ ইকুয়াল টু কিউই ম্যাগনিটিউড অফ ফোর্স সো এফ ইকুয়াল টু কিউই কিউ কত দেওয়া 2 ইন্টু 10 মানে 20 নিউটন পার কুলাম হইল আনসার তো এটা হইল আমরা 20 নিউটন সরি ফোর্সের ইউনিট নিউটন 20 নিউটন হইল আমরা আনসার এখানে খালি রিলেশন ওটা ইউজ করতে আর পার্শিয়াল ডেরিভেটিভের আইডিয়া আছে কিনা চেক করার লেগে দিছে আর কিছু না খালি যখন এক্সের রেসপেক্টে করবা ওয়াই আর জেড কনস্ট্যান্ট যখন ওয়াইয়ের রেসপেক্টে এক্সের জেড কনস্ট্যান্ট যখন জেডের রেসপেক্টে এক্স আর ওয়াই কনস্ট্যান্ট বুঝলো আর বাকি নর্মাল ডেরিভেটিভের প্রসিজিয়ার কনস্ট্যান্টের বাইরে লই আইবা আর ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর জায়গাতে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 শেষ নেক্সট কোঅর্ডিনেট দেওয়া আছে কোঅর্ডিনেট বইবা ঠিক করিয়া 0 0 0 দেওয়া नेक्स्ट किता होइसे 3 concentric metallic spherical shells A, B and C of radii small a, small b and small c, A less than B less than C
have surface charge densities minus sigma, plus sigma and minus sigma respectively. The potential of shell A is option A sigma by epsilon naught A plus B minus C, sigma by epsilon naught A minus B plus C, sigma by epsilon naught B minus A minus C. আর কিটা অপশন ডি হইল নান। অপশন ডি হইল নান। কোন নান? প্লেন নান, বাটার নান, কিটা নান? নান অফ দিস। আমি এদিক মিটাইতাম একটু বাকি, ঠিক আছে। টানবে কইতে ওই দেখ এগুলো একদম সোজা, তিনটা মেটালিক স্পেরিক্যাল শেল। আমি আর ফুরা বানাই আর না, বহুত দিন ফুরা বানাইছি। এ বি সি তিনটা মেটালিক স্পেরিক্যাল শেল। সবচেয়ে বড় রেডিয়াস হইল সি, তারপরে বি, তারপরে এ। আর কেন সেন্টার, কমন সেন্টার। আর সারফেস চার্জ ডেন্সিটি মাইনাস সিগমা প্লাস সিগমা মাইনাস সিগমা, মাইনাস সিগমা প্লাস সিগমা আর মাইনাস সিগমা রেসপেক্টিভলি। দ্য পোটেনশিয়াল অফ শেল এ, আচ্ছা শেল এ বি সি, এই শেলের পোটেনশিয়াল বার করতাম। তো আগে চার্জ বার করলে, এটার চার্জ কইলা, প্রথমটার চার্জ। তো আমরা জানি চার্জ ইকুয়াল টু সারফেস চার্জ ডেন্সিটি ইন্টু এরিয়া। এরিয়া কত? 4 পাই এ স্কোয়ার, ওটা না নি? সিগমা হইল চার্জ পার ইউনিট এরিয়া। তো চার্জ কিতা হইব? সিগমা মাল্টিপ্লাইড বাই এরিয়া। আর এগুলো তো স্পিয়ার, স্পিয়ারের এরিয়া কিতা হইব? 4 পাই এ স্কোয়ার। তো এখন বি কিতা হইব? প্লাস সিগমা ইন্টু 4 পাই বি স্কোয়ার। আর দেখ ফটাফট ওরম চার্জ লিখবে, তুই না নি মাথারে জিমাইতে দিস না, নাইলে তুই মরে যাবে। তুই জীবনে কোনো কম্পিটিটিভ এক্সামও কিচ্ছু করতে পারতে না। ফটাফট আচ্ছা দিছে সিগমা দিছে, রেডিয়াস দিছে, মানে চার্জ লিখে দিই। এখন চার্জ কেন লিখে দিলে? আরে বাবা পোটেনশিয়াল কে কিউ বাই আর ইউজ করবে না নি পোটেনশিয়ালের ফর্মুলা। পোটেনশিয়াল কইছে না নি তোরে? তো পোটেনশিয়ালে লেগে কিটা ইউজ করবে? কে কিউ বাই আর। তো কিউ লাগে, তো আগের থেকে মাথার মধ্যে খেলি লইছে স্যারের যে কিউ লাগে, আপনার মাথা তো খেলছে কিউ লাগে। তখন কিউ বারো করে লিছি, এখন পোটেনশিয়াল বারো করতাম। The potential of spherical shell A is given by potential কেমনে দিব আমরা? VA। এটা তো কনসেন্ট্রিক শেলের, তো আমি বেজান অঙ্ক করাই দিছি তোমরারে। কনসেন্ট্রিক শেলের পোটেনশিয়াল লেখা কিতা? প্রথম নিজের চার্জে লেগে, নিজের চার্জে লেগে কে কিউ এ বাই তার রেডিয়াস। বাকি সবটি লেগে হে ইনসাইড পয়েন্ট হইব। বাকি যেটাই না আছে বি আর সি, তার লেগে তারা ইনসাইড পয়েন্ট। আর বড় শেলে লেগে ভিতরে অ্যাক্ট করবো, এটা পুরা ইকুই পটেনশিয়াল সারফেস। তে নেক্সট কিতা লেগে লিখমু? কিউ বি বাই বি। আর কার লেগে কে কিউ সি বাই সি। ভ্যালু পুট করো, কিউ এ কিউ বি কিউ সি ভ্যালু পুট করো, আর কমন লো। আচ্ছা ভ্যালু পুট করে লিখছো, মনে হয় তোমরা আনসার আই গেছে। অত সময় বহুত সময় দিলেছি তোমরা রে। তো ভি এ ইকুয়াল টু কে কিউ এ কত রে? মাইনাস। একদম ইজি, এগুলো তো একদম ইজি। खाली वैल्यू पुट करता है, और जगह जगह वैल्यू पुट करता है और आंसर आता है। কত হইল বিএ? আমার এপসাইলন নট আবার। আচ্ছা মানে আমি এখন কমন লইতাম এখান থেকে, কিতে কিতে কমন যার 4 পাই কে সিগমা না নি।
আচ্ছা কে এর জায়গাতে আবার ভ্যালু পুট করতাম আর ভিতরে লিখে দিই মাইনাস এ প্লাস বি মাইনাস সি, তো ভি এ হইব 4 পাই, কে হইল 1/4 পাই এপসাইলন নট সিগমা বি মাইনাস এ মাইনাস সি, 4 পাই ক্যান্সেল, তো পোটেনশিয়াল হইল সিগমা বাই এপসাইলন নট বি মাইনাস এ মাইনাস সি, সো কারেক্ট অপশন ইজ সি। তো খালি পোটেনশিয়ালের নলেজ চেক করা লেগে, যে কনসেন্ট্রিক শেলে লেগে ফটাফট আমরা পোটেনশিয়াল লিখতে পারিনি, আর চার্জের ভ্যালু যদি সারফেস চার্জ ডেন্সিটি দেওয়া থাকে পুট করতাম আর আনসার আনতাম, কঠিন নেই তা, এন্ডাবিলিটি ওই লেভেলেরই থাকবো, ওই লেভেলের উপরে যাইতই না এন্ডাবিলিটি, মেইন হলো অ্যাকুরেসি মেনটেন করিয়া লিখতে। মেইনসও 15টা কোয়েশ্চেন এরকম থাকে, ইভেন জুলাই অগাস্টের অ্যাটেম্পটও মেইনস যেটা হয়েছে ফিজিক্স ইজি, সবে হয়েছে ফিজিক্স ইজি, রাস্তা দেশে তো আর মিসামাত মারছে না, সবে হয়েছে ফিজিক্স ইজি কম্পেয়ার টু কেমিস্ট্রি, তে স্কোরিং গ্রাউন্ড এখন ফিজিক্স হয়ে গেছে আস্তে আস্তে, ঠিক নাই? আগামীবার চেঞ্জ হয়ে যেতে পারে, কেমিস্ট্রি ইজি হয়ে যেতে পারে। কিন্তু অতটা ইলেকট্রোস্ট্যাটিক্স পড়ার পরে আমার তো মনে হয় না আর কিছু টাফ, ওখানের যে এন্ট্রেন্সে রয়েছে প্যাটার্ন টাফ অত লাগার কথা, রিগোরাস প্র্যাকটিস লাগো, মেইন যারা পায় তারা পেজান প্র্যাকটিস করে, লেখে জিনিসগুলার বারবার পেজ উল্টায় দেখে পড়ে রিভাইজ করে, কয়েকটা ট্রিকি জিনিস থাকে যা লেগা মাস্টারে করাইয়া দিতে লাগে আগের থেকে শেষ, যেরকম এই অঙ্কটা একটু ছোটো মোটো ট্রিক থাকে, পরীক্ষা হলো একটু ভুল হয়ে গেলে অপশন তো আইব -1 দিব, কোশ্চেন পড়বে ধ্যান দিয়ে একটু সময় চিন্তা করবে যখনই, আর চিন্তা তখন করতে পারবে পরীক্ষা হলো যখন তোমার প্র্যাকটিস থাকবো, মানে কেমিস্ট্রি বায়োলজি বা বোর্ডসের মধ্যে যখন এমসিকিউ যেটা ইজি তোমরা তাড়াতাড়ি করে লইছো, তো এই ধরনের অঙ্কর মধ্যে একটু টাইম লইবে, ফট করিয়া জাম্প করবে না কোয়েশ্চনও, যে আমি আচ্ছা এইগুলো তো জানি আমি ফর্মুলা, এরকম কিছু করা যায় না, সব নিউমারিক্যালের ট্রিট করবে যে আমি জানি না, আমি একদম প্রথম থেকে শুরু করি। A solid sphere of radius capital R is charged uniformly, মানে কার কথা কর solid non-conducting sphere, solid non-conducting sphere এর কথা আমারে কোয়া হয়েছে। At what distance from its surface is the electric potential half of the potential, at what distance from the surface is the electrostatic potential half of the potential at the center। এখন আমার একটু গ্রাফটা তোমরা মনে করাই দাও, সলিড স্পিয়ারে লেগে যখন পোটেনশিয়ালের গ্রাফ বানাইছিলাম তোমরা যদি একটু মনে করো, এটা এরকম কিছু একটা আসিল, পোটেনশিয়াল উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স, পোটেনশিয়াল উইথ রেসপেক্ট টু কিটা ডিস্টেন্স, এই গ্রাফটা কার লেগে আসিল সলিড নন কন্ডাক্টিং স্পিয়ারের লেগে হইল। এখন এই জায়গার মধ্যে স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, একটা হইলো আর ইকুয়াল টু 0, মানে এটা হইলো সেন্টারের পয়েন্ট, সেন্টার যদি ভুলে যাও তো একটু ডেরাইভেশন পিছে গিয়া খাতার মধ্যে রিভাইজ দিলেইও, তারপরে নিউমারিক্যাল আবার দেখাতেইও যে ডেরাইভেশনটা স্যারে কেমনে করাইছিল পোটেনশিয়াল ডিউ টু সলিড নন কন্ডাক্টিং স্পিয়ারের। এখানেও পোটেনশিয়াল ইনভার্সলি প্রপোর্শনাল টু আর, আর এখানেও একটা বড় ফর্মুলা আছিল কে কিউ বাই 2r কিউব 3r স্কোয়ার মাইনাস x স্কোয়ার, এরকম কিছু একটা, বা স্মল r স্কোয়ার এরকম আছিল নি রে, কে কিউ বাই 2r কিউব না 3r স্কোয়ার মাইনাস r স্কোয়ার, এরকম কিছু একটা আছিল ফর্মুলা, চেক করে লিও তোমরা ইনসাইডের ভ্যালুটা কিটা আছিল, ইনসাইড মানে স্মল আর লেস দেন আর, এটা হইলো স্মল আর গ্রেটার দেন আর, আর সেন্টার অফ পোটেনশিয়ালের ভ্যালু আছিল সেন্টার অফ পোটেনশিয়াল ভ্যালু, সেন্টার মানে স্মল আর ইকুয়াল টু 0, তো স্মল আর ইকুয়াল টু 0 এখানেও বয়াই দিও, আর স্কোয়ার আর আর কাটা যাইব গিয়া, তো এখানে আইব কত 3/2 কে কিউ বাই আর,
তে আমরার ফর্মুলা মনে থাকতে লাগবো যে ইনসাইড পোটেনশিয়ালের ফর্মুলা আছিল কে কিউ বাই 2r³ 3r² মাইনাস স্মল r স্কোয়ার, ওয়ার স্মল r ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার। যদি সেন্টারও লই এক্স্যাক্টলি তে স্মল r এর জায়গা 0 বয়াইমু, স্মল r এর জায়গা 0 বয়াইলে পোটেনশিয়াল এট সেন্টার আইব 3/2। স্মল r এর জায়গা 0 বয়াও না, বয়াইয়া দেখো কি তার r² আর r³ খাটা যাইব গিয়া না নি, তো নিচে একটা r থাকবো 3kq/2r আইব। তো পোটেনশিয়াল এট সেন্টার, সেন্টারও পোটেনশিয়াল কত হইব 3/2kq/r। আর আউটসাইড তো আমরা ফর্মুলা জানি, আউটসাইডের লেগে ফর্মুলা হইল v = kq/r, মানে v ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু r হইল। অন স্যার কোন ফর্মুলা লাগাইতাম কেন, এখানে কনফিউশন আর ট্রিকি এই নিউমারিক্যালটা। আমার জিজ্ঞাসা এট হোয়াট ডিস্টেন্স ফ্রম ইটস সারফেস ইজ দ্য ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল হাফ অফ পোটেনশিয়াল এট সেন্টার। সেন্টারের পোটেনশিয়ালের হাফ হইতো কত ডিস্টেন্সে সারফেস থেকে, ডিস্টেন্সও সেন্টার থেকে জিজ্ঞাসা না, ধ্যান দিয়া প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ডিস্টেন্স কই থেকে জিজ্ঞাসা, সারফেস থেকে ডিস্টেন্স জিজ্ঞাসা। তো ফটাফট খুশি হয়ে যায় না। এখানে ফার্স্ট যেটা ছাত্রের কনফিউশন হয়, স্যার আমি ইনসাইডের ফর্মুলা লাগাইতাম না আউটসাইডের ফর্মুলা লাগাইতাম। তে আমরা যদি দেখি সেন্টারের পোটেনশিয়াল 3/2kq/r, ওই সেন্টারের পোটেনশিয়ালের ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল হাফ হয়ে যেত, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এটার আধা হইতো, আধা মানে ডিক্রিজ হইতো। আচ্ছা, যদি স্মল r = r হয়, সারফেসও পোটেনশিয়াল কত হইব, স্মল r = চেক করিলেই আমরা ডাইরেক্ট তো পারি না, kq/2r³ 3r² মাইনাস r² মানে kq/2r³ ইন্টু 2r², 2 ক্যান্সেল, r² আর r³ ক্যান্সেল মানে r, kq/r। আচ্ছা, এখানে হইল 3/2 মানে 1.5 kq/r। যখন আমি সারফেস হয়ে আইমু স্মল r = r হইব, তখন হইব kq/r মানে 1। এখানে আমারে 1 কইছে না 1 থেকে কম কইছে, হাফ লাগে না নি, এটা হইল 1.5, এটা কত 1.5 এর হাফ মানে 3/4। দেখিলে আমার পোটেনশিয়াল অ্যাকর্ডিং টু কোয়েশ্চন, পোটেনশিয়াল এট যে কোনো পয়েন্ট, এটা পয়েন্ট পি পয়েন্ট ধরিলাম, অ্যাকর্ডিং টু কোয়েশ্চন পোটেনশিয়াল কত হয়েছে, হাফ অফ কত হইতো পোটেনশিয়াল এট কিটা সেন্টার, হাফ অফ পোটেনশিয়াল এট সেন্টার, পোটেনশিয়াল এট সেন্টার 3/2kq/r, মানে এটা হলো 3/4 kq/r। 3/4 মানে কত, 4 দিয়ে 3 রে ডিভাইড হলে 0.6, 0.6 1 থেকে বেশি না 1 থেকে কম, 1 থেকে কম। তো পোটেনশিয়াল 1, এখানে পোটেনশিয়ালের ভ্যালু 1 অন দ্য সারফেস, 1 থেকে কম মানে গ্রাফও আমার একটু আগে যাইতে লাগবো। এখানে পোটেনশিয়ালের এক্সপ্রেশনের সামনে কত আছে, যখন স্মল r = r, পোটেনশিয়ালের এক্সপ্রেশনের সামনে কত আছে 1, আমার এখানে কত লাগে 1 লাগে না 0.6 লাগে, 0.6 মানে 1 থেকে আরও কম। তো 1 থেকে কম মানে আমি কোন দিকে যেতে লাগবো, রাইটের দিকে, রাইটের দিকে যেই যাইমু এই পয়েন্ট, এই বাউন্ডারিরে ক্রস করিয়া যখন রাইটের দিকে যাইমু মানে আমি কোন পয়েন্টে আই গেছি, আউটসাইড না ইনসাইড, আউটসাইড। তো ওটা দিয়ে জাজমেন্ট করা লাগবো গ্রাফ দিয়া যে আমি কোন ফর্মুলা লাগাইতাম, ইনসাইডের ফর্মুলা লাগাইয়া বার করতাম ডিস্টেন্স না আউটসাইডের ফর্মুলা লাগাইয়া ডিস্টেন্স বার করতাম। তো পরীক্ষা হলের মধ্যে এটা কয়েকটা জিনিস তোমরা চুজ করতে লাগবো। তো এখানে পোটেনশিয়াল এট পয়েন্ট যেটা আমরা লিখমু কোন ফর্মুলা লাগাইমু, আউটসাইড না ইনসাইড, আউটসাইড। ইনসাইডের লেগে তো হইতো না, কি ইনসাইডের লেগে তো পোটেনশিয়াল বাড়িয়া যাইব গিয়া, আমার তো 1 থেকে কম লাগে মানে গ্রাফও আমার এর চেয়ে আগে যাওয়া লাগবো। তে এটা একটা বালা, বহুত বালা নিউমারিক্যাল, দেখতে মনে হয় সোজা। তে আউটসাইড হইলো kq/r, kq খাটি গেল, তারপর তো কাজ শেষ আমার। স্মল r ওদিকে গেল কি এগুলো গেল 4r/3, অন 4r/3 ডিস্টেন্স কই থেকে হয়, ডিস্টেন্স ফ্রম সেন্টার, আমার কই থেকে জিজ্ঞাসে ফ্রম সারফেস। তো সারফেস থেকে যদি বার করতে হয় তে
না না, ডিস্টেন্স ফ্রম সারফেস ক্লাসও রিলেশন দেওয়া আছিল সারফেস আর সেন্টারের। এটা গতদিন করা কইলা না থে। তো ডিস্টেন্স ফ্রম সারফেস কত হইব 4r/3 মাইনাস কিটা আর, মানে কত হইল রে r/3। কারেক্ট আনসার হইল সি। ঠিক আছে, খালি তোমরা জাজমেন্ট করতে আসলে কি তা ইনসাইড না আউটসাইড। তো ইনসাইড আর আউটসাইড জাজমেন্ট করার লেগে গ্রাফ বানাইতে লাগবো, দেখতে লাগবো কোন জায়গাত কত ভ্যালু। তো গ্রাফের মধ্যে প্রত্যেকটা জায়গাত ভ্যালু লিখিয়ে রাখো, যে আমার সেন্টারও ভ্যালু কত, সেন্টারও ভ্যালু 1.5, সারফেসও ভ্যালু কত, সামনে 1, সারফেস থেকে যখন আগে যাইমু তখন পয়েন্টে আইব, 1 থেকে ডিক্রিজ করবো। আর অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমার 3/4 লাগে, 3/4 অলওয়েজ লেস দেন 1 হইব, মানে গ্রাফও আগে যেতে লাগবো। এর মানে পটেনশিয়ালের যেটা ভ্যালু দেওয়া আছে এটা অবভিয়াসলি একটা আউটসাইড পয়েন্টের লেগে দেওয়া, যার লেগে ফর্মুলা আমরা আউটসাইডের ইউজ করছি। ঠিক আছে, তো এরকম পরীক্ষা হলো জাজমেন্ট করিও, সব কনসেপ্ট তো দেওয়া, এটা তো জাস্ট কনসেপ্টের অ্যাপ্লিকেশন। এটা একটু টাফ, মানে ওই যে 5-7টা নিউমারিক্যাল থাকে টাফ, তো ওই টাফ লেভেলের মধ্যে এইগুলা নিউমারিক্যাল পড়ে আর কি। ইনার স্পিয়ার আর্থিং করাইছি নি কতদিন? Inner sphere is earth of two concentric spheres of radii a and b. না, আমি কোশ্চেন মিটাই দিই। r/3 आंसर है। नेक्स्ट एक आर्थिंग न्यूमारिकल देखिए द सब वैरायटी टच हो जाए जाते। द इनर स्फीयर इज अर्थ ऑफ टू concentric spheres of radii a and b ब्रैकेट हो a greater than b and the sorry a less than b. The outer sphere is given a charge. Outer sphere is given a charge capital Q, then charge on inner sphere option A minus QB by A, option B minus QB square by A square, option C minus QA square by B square, অপশন ডি মাইনাস কিউ এ বাই বি। এটা ক্লাসেও বোর্ডসও করানি আছে এরকম সেম ইনার স্পিয়ারে আর্থ করা। আমি মিটাইতাম নি এটার সলিউশন, ডায়াগ্রামটা মিটাই দিই। সব ভ্যালুজ লেখছো, এটা 1.5 সেন্টারও সারফেসও ভ্যালু কত স্মল আর ইকুয়াল টু আর বয়াইমু, আর আউটসাইডও ভ্যালু কেমনে বার করমু। আচ্ছা, অন ইনার স্পিয়ারে আর্থিং করে দিতাম। তো এই হলো আমাদের ইনার স্পিয়ার, এই হলো আমাদের আউটার স্পিয়ার। আউটার স্পিয়ারের রেডিয়াস বি দেওয়া, এটারে আমি আর্থিং করে দিলাম। এটার মধ্যে চার্জ ক্যাপিটাল কিউ দিছে, আউটার স্পিয়ারের চার্জ ক্যাপিটাল কিউ দিছে। আমার জিজ্ঞাসা কিউ ড্যাশ কত হইব। তো ইনার স্পিয়ারে যদি আমি এ ধরিলাই, আউটার স্পিয়ারে যদি আমি বি ধরিলাই, তো আর্থিং করা মানে যে কোনো জিনিসটা আর্থিং করা মানে গ্রাউন্ড থেকে চার্জ ফ্লো হইয়া যাইব, ফ্লো হইয়া গিয়া এটার মধ্যে যেটা চার্জ আইব বা পোটেনশিয়াল আইব, এটার আলটিমেটলি কত বানাইব, জিরো বানাইব। আর্থে লোকে কানেক্টেড মানে ফাইনাল পোটেনশিয়াল ইকুয়াল টু জিরো, ফাইনাল পোটেনশিয়াল ইকুয়াল টু জিরো কোনটার, যেটারে আর্থ করা হয়েছে। তো এটার মধ্যে পোটেনশিয়াল এখন শিখাইছি ইনারের পোটেনশিয়াল কেমনে লেখে, ইনার বডির পোটেনশিয়াল তার নিজের চার্জ, তার নিজের চার্জ কত আছে কিউ ড্যাশ, কিউ ড্যাশ বাই এ,
আর বাইরেটা লেগিয়া কত আইব কে কিউ বাই বি ইকুয়াল টু কত 0 শেষ পটেনশিয়াল হইল প্রিন্সিপাল অফ সুপারপজিশন তে কিউ ড্যাশের ভ্যালু মাইনাস এ বাই বি কিউ না নি ডি एकदम इजी न्यूमेरिकल खाली पोटेंशियल 0 और पोटेंशियल लिखता है इस साइड मिटाई नेक्स्ट लिखो इलेक्ट्रिक फ्लक्स थ्रू ए सरफेस ऑफ एरिया 100 meter square lying in xy plane is voltmeter यूनिट देवा আছে আর ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে এরকম কিছু একটা অপশন এ দিছে 100 অপশন বি দিছে 141.4 ऑप्शन सी दिसे 173.2 ऑप्शन डी दिसे 200 तो हमारे इलेक्ट्रिक फ्लक्स दी गई सी इलेक्ट्रिक फील्ड देवा एरिया देवा अच्छा एरिया कौन प्लेन देवा बाबा एक्स वाई प्लेन और एरिया वेक्टर लागबो हमार तो एरिया दिया काज नहीं हमार एरिया दिया काज আছে নি हमार कितना लगे फ्लक्स बार करते एरिया वेक्टर तो हमार तो एरिया दिया काज नहीं माने एक कथाय तोर एक्स वाई प्लेन होवार मिनिंग हইল যে एरिया वेक्टर इज इन के कैप डायरेक्शन एरिया वेक्टर কোন দিকে डायरेक्शन के कैप तो যখন एरिया रे एज ए वेक्टर তুই লিখবে एरिया रे एज ए वेक्टर লেখার নিয়ম কি তো एरिया रे एज ए वेक्टर तो एरियार मैग्नीट्यूड 100 और एरिया डायरेक्शन के कैप खानी कि एरिया वेक्टर प्लेनेर लगे 90 डिग्री থাকে एरिया वेक्टर प्लेनेर लगे কত डिग्री থাকে तो एरिया कौन प्लेनो আছে एक्स वाई तो एक्स वाई लगे 90 डिग्री कौन प्लेन কোনটা থাকে जेड एक्सिस तो एरिया वेक्टरेर मैग्नीट्यूड तो 100 দেওয়া আছে আর ডাইরেকশন হইব কে ক্যাপ শেষ ওই নলেজটা চেক করছে যে এরিয়া ভেক্টর এরিয়ার লগে 90 ডিগ্রি আছে তোমরা এটা জানো নি আছে হ্যাঁ দাঁড়াও ইলেকট্রিক ফিল্ড হইব আই ক্যাপ প্লাস √2 জে ক্যাপ প্লাস √3 কে ক্যাপ আমারে কইছে ফ্লাক্স বার করতাম কিটা বার করতাম तो फ्लक्स की डॉट प्रोडक्ट ऑफ इलेक्ट्रिक फील्ड और एरिया वेक्टर तो ई डॉट ए ईर वैल्यू कत आई कैप प्लस √2 जे कैप प्लस √3 के कैप एरिया वेक्टर हইল 100 के कैप আমরা জানি ডট প্রোডাক্টও সিমিলার খালি মাল্টিপ্লাই হয় কেন কি আই আর কে রে যদি আমি করি ডট প্রোডাক্ট কত হইব 0 এ ডট বি হইলে এবি cos থিটা তো cos 90 হই যাব 0 তো আই আর কে মাল্টিপ্লাই করিয়া লাভ নাই জে আর কে মাল্টিপ্লাই করিয়া লাভ নাই तो हमें खाली माल्टिप्लाई करताम के आर के हो যাব 1 और √3 × 100 हो যাব 100 √3 और √3 वैल्यू हইল 1.732 √3 वैल्यू हইল 1.732 माने 173.2 सो करेक्ट ऑप्शन इज सी হইল এটা ছোটো ছোটো অঙ্ক প্র্যাকটিস আর কিছু না এখানে কি ইলেকট্রোস্ট্যাটিক্স ভাস্ট টপিক অন্য চ্যাপ্টার অত আটকিতায় না ইলেকট্রোস্ট্যাটিক্সও চান্স বেশি আর ক্যাপাসিটেন্সও চান্স আছে আটকার तो नेक्स्ट कैपासिटेंसटा कराइमु क्लासो कारेंटो आटकिता ना कारेंट आमी बेजान अंक कराइছি তোমরা আমার মনে হয় না আটকার কথা কারেন্ট আমি নরমাল লেকচারও বেজানো করাই দিছি তবু এমসিকিউ একটু করাই দিমু আর অ্যাসারশন রিজন যেটাই দিলাম ফাস্টা করি অ্যাসারশন রিজন করাই দিমু যেটা হইতো না আর কি আমরা টার্গেট থাকবো সেপ্টেম্বর ম্যাগনেটিজম অক্টোবর ইএমআই नवेम्बर फर्स्ट वीक पर्यंत एसी शेष सेकेंड वीक तुम्हारा टेस्ट टूस्ट दिला और रिविजन दिला और जेना कब हो परीक्षा फोर्थ वीक वीक हो सीबीएसई लास्ट वीक तो मार्च फेब्रुआरी सेशन बहुत आगे चलो नवेम्बर जो शेष हो जाए हमें इएमआई एसी इएम वेव्स ना ठीक है नवेम्बर परीक्षा जाइब गया तार 20-25 दिन तो मोटामुटी हमारा डिसेम्बर থেকে शुरू हो যাব सेकेंड वॉल्यूम डिसेम्बर জানুয়ারি फेब्रुआरी शेष मार्च और एक सेकेंड वॉल्यूम तो ऑप्टिक्स
থিওরিটিক্যাল ডিরাইভেশন এখানে একটু সুন্দর করে আবার সাজানিয়া লিখতে লাগবো। দুটা জিনিস শিকার, এমসিকিউও শিকার আর ডিরাইভেশন মানে মেমোরি পাওয়ারও চেক করে আর নিউমারিক্যাল এবিলিটিও চেক করে। ভালো হয়েছে একটা জিনিস। নেক্সট কিতা কইছে, এ লং string with charge per unit length lambda on it passes through a cube of side A, full stop. The maximum flux through cube is option A √3 lambda A by 4 epsilon naught, option B √3 lambda A by 2 epsilon naught, option C √3 lambda A by epsilon naught, option D 2 lambda A by epsilon naught. তখন আমি কোশ্চেনটা দেখতে লাগবো, এখানে ধ্যান দিয়ে কোশ্চেন কিতা কইছে, লং স্ট্রিং অফ উইথ চার্জ পার ইউনিট লেন্থ ল্যামডা। কইছে স্ট্রিংটারে রাখছি একটা কিউব, কিন্তু কইছে না কোন দিকে রাখছি। ফেস ডায়াগোনালেও রাখতে পারি, বডি ডায়াগোনালেও রাখতে পারি, অ্যালং সাইডও রাখতে পারি। কিন্তু কোশ্চেন আরেকটা জিনিস জিগাই দিয়েছে, ফ্লাক্স ম্যাক্সিমাম হইতো। কিতা ম্যাক্সিমাম হইতো? ফ্লাক্স ম্যাক্সিমাম হইতো। তখন আমরা কিউব এইলো কিউব লং স্ট্রিং উইথ চার্জ পার ইউনিট লেন্থ ল্যামডা, এটা রাখতে লাগবো আমরা বডি ডায়াগোনালের সবচেয়ে বেশি লেন্থ হইব, লেন্থ এর চেয়ে বেশি আর কোনো জায়গা তো হয় না কিউব। ফেস ডায়াগোনালের কত হয়? ফেস ডায়াগোনাল এইদিকে √2a, আর এলং সাইড গেলে তো এ হইব। তে যদি আমি বডি ডায়াগোনালও রাখি, বডি ডায়াগোনাল মানে এক্স এক্সিসও গেছি, ওয়াই এক্সিসও গেছি আর জেড এক্সিসও গেছি, তিনও দিকে। তো বডি ডায়াগোনালের লেন্থ যদি আমি লিখতে যাই ইন টার্মস অফ ভেক্টর, তো আমরা লিখবো এ আই ক্যাপ এ জে ক্যাপ প্লাস এ কে ক্যাপ। তো বডি ডায়াগোনালের যদি আমি লেন্থ লিখি কত হইব? √a² প্লাস a² প্লাস a²। মানে বডি ডায়াগোনালের লেন্থ হইব কিতা, যদি স্ট্রিংরে আমি বডি ডায়াগোনালও রাখি তো লেন্থ হইব √3a। কত হইব লেন্থ? √3a। দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম লেন্থ পসিবল, দ্যাট ইজ দ্য কিতা লেন্থ ম্যাক্সিমাম। স্যার লেন্থ ম্যাক্সিমাম করিয়া তুমি কিতা অ্যাচিভ করতে? আরে বাবা, লেন্থ যদি এদিকে ম্যাক্সিমাম রাখি তো কিউবের ভিতরে ম্যাক্সিমাম চার্জ হইব, আর কিউবের ভিতরে ম্যাক্সিমাম চার্জ যদি এনক্লোজড হয় তো ফ্লাক্স ম্যাক্সিমাম হইব। তো কিতা ম্যাক্সিমাম হইব? ফ্লাক্স ম্যাক্সিমাম। তো লেন্থ ম্যাক্সিমাম হয়ে গেল। পার মিটার চার্জ আমারে দেওয়া আছে ল্যামডা, কোয়েশ্চনও পার মিটার হইল ল্যামডা, পার ইউনিট লেন্থ ল্যামডা। আর আমি যে স্ট্রিং রাখছি তার লেন্থ √3a মিটার, ও কত হইব চার্জ? √3a ল্যামডা। সো কিউ এনক্লোজড আমার বাইরে হয়ে গেছে। কিউ এনক্লোজড যেই আমার বাইরে হয়ে গেছে, আমি তো লিখে দিব ফ্লাক্স ইকুয়াল টু কিউ এনক্লোজড বাই এপসাইলন নট। সো ফ্লাক্স ইকুয়াল টু √3a ল্যামডা বাই এপসাইলন নট। সো দিস ইজ দ্য ম্যাক্সিমাম ফ্লাক্স, দিস ইজ দ্য কিতা ফ্লাক্স ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম কোন সময় হইব? বডি ডায়াগোনালও যখন থাকবো। আর বডি ডায়াগোনালে লেন্থ বার করে দিলাই, লেন্থ বার করিয়া চার্জ বার করে দিলাই, আর চার্জ বার করিয়া গস থিওরেম লাগাই দিলাই। এটা অ্যাকচুয়ালি গস থিওরেম না, এটা গস ল। গস থিওরেম আবার আলাদা আছে। এটা খাওয়া হয় না তোমরা রে, দরকারও নাই আজারি মাতিয়া কিতা। অপশন সি। বইয়ের মধ্যে কোনো জায়গায় গস থিওরেম লিখে দিব, কোনো জায়গায় ল, কিন্তু এটা হলো গস ল, আরেকটা আছে গস থিওরেম। একটু ডিফারেন্স আছে সাজানির উপরে। আমি এই সাইড মিটাই দিই, কোয়েশ্চেন আবার ঠিক আছে। আরেকটা ছোটো মোটো কোয়েশ্চেন দেখি।
as shown in figure, a closed surface intercepts a spherical conductor full stop if a positive charge is placed at P, then electric flux coming out of closed surface will be option A 0, option B positive, option C negative, option D हो सर option D की तो होइबो nothing can be said बहुत ভালো অপশন পরীক্ষাত না পারলে ওটাই দেব অন্য সময় কিতা দেয় নান দে এখানে কিতা দিছে নাথিং ক্যান বি সেড তো স্যার আমরা পারি না তে কিছু একটা তো দিতাম নো কমেন্টস আচ্ছা কিন্তু এস শোন ইন ফিগারও তো ফিগার নাই ওখানে আও ফিগার আইব এই হলো ফিগার করাই দিছি এটা দেখো পজিটিভ গতদিন র্যান্ডম করাই যে তাহলে কি সব উল্টা ফুল্টা হবে ডাইপোল মোমেন্ট অফ কম্বিনেশন না তে আগেরটা করা নিয়ে আসিল তো নেক্সটটা লিখি লাও আগেরটা মিটাই দাও মানে কাটি দাও লাস্ট লেকচারও করা নিয়ে আসিল দ্য ডাইপোল মোমেন্ট অফ কম্বিনেশন ইজ অপশন এ কিউ এ আই ক্যাপ মাইনাস জে ক্যাপ অপশন বি মাইনাস কিউ এ আই ক্যাপ মাইনাস জে ক্যাপ অপশন সি কিউ এ माइनस आई कैप माइनस जे कैप ऑप्शन डी क्यू ए आई कैप प्लस जे कैप डायग्राम इरम किछु एकटा देवा एक्स वाई एक्स और वाई एखाने आछे कत 2q एखाने आछे माइनस किউ আর এখানে আছে মাইনাস কিউ এটার কোঅর্ডিনেট হলো 0, a এটার কোঅর্ডিনেট হলো a, 0 আর কিছু আসেনি স্যার না তো এটারে ডিভাইড করে দিবা এরকম একটা অঙ্ক তো করাইছি ক্লাসও 2q রে কিটা লিখি দিবা প্লাস কিউ আর প্লাস কিউ তে প্লাস কিউ আর মাইনাস কিউ বনি গেল একটা ডাইপোল ফার্স্ট ডাইপোল ডাইপোল হইলো প্লাস আর মাইনাস চার্জ separated by some distance আর এখানে প্লাস কিউ আর মাইনাস কিউ আরেকটা ডাইপোল সেকেন্ড ডাইপোল তো দুইটা ডাইপোল বনি গেল আর ডাইপোলের ডাইরেকশন নেগেটিভ টু পজিটিভ চার্জ তো ফার্স্ট ডাইপোলের ডাইরেকশন এদিকে হইব p1 এটার ভ্যালু কত হইব q ইনটু ডিসটেন্স তো এই ডিসটেন্সটা কত আছে a ডাইপোল মোমেন্টের ফর্মুলা তখন শিখাইতাম না q ইনটু ডিসটেন্স না নি q ইনটু a আর এটার কত হইল আরেকটা যে আছে এটা ডাউনওয়ার্ড হইব ডাউনওয়ার্ড মাইনাস থেকে প্লাস না রে ডাইপোল মোমেন্ট হ্যাঁ তো মাইনাস থেকে প্লাস এটা ডাইপোল মোমেন্ট কত হইব আবার এটারে p1 দিলাও এটারে p2 দিলাও সেকেন্ড ডাইপোলে লাগে এটা কত হইব q ইনটু a শেষ তখন ডাইপোল মোমেন্টরে নেট ডাইপোল মোমেন্টরে যদি ভেক্টর ফর্মে লিখি তা কেমনে লিখমু খ নেট ডাইপোল মোমেন্ট হইল p1 ভেক্টর प्लस p2 वेक्टर तो p1 हईल नेगेटिव एक्स एक्सिस हो मैग्नीट्यूड हईल qa और नेगेटिव एक्स एक्सिस हो यूनिट वेक्टर किता लागे माइनस आई कैप और p2 किता लिखबे माइनस जे कैप और कमन किता लिखबे qa माइनस आई कैप माइनस जे कैप ऑप्शन सी इज करेक्ट हईल
ম্যাগনিটিউড হইতো যদি তো রুট ওভার করিয়া প্যারালেলোগ্রাম ল ভেক্টর এডিশন দিয়া বার করে দিলা এনে এখানে ভেক্টর ফর্মে অপশন আছিল তো এক চৌক অপশনও থাকতে লাগবো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করার টাইমে একটা চৌক অপশন আর একটা চৌক সলিউশন হ্যান্ড আই কোঅর্ডিনেশন সব জায়গায় হ্যান্ড আই কোঅর্ডিনেশন কাজ করে ক্রিকেটের মাঠ হোক এন্ট্রেন্স এক্সাম হোক টিচিংও তো হ্যান্ড আই ভয়েস বক্স ভোকাল কর্ড মাথা বাক্কা জিনিসের কোঅর্ডিনেশন লাগে একটু লগে এন্টারটেইনমেন্ট মিডিলো এটাও তো লাগে ব্যবস্থা नहीं होते যেটা অনলাইন ক্লাসও গান উন গাইলেন আসেও সেখানে মার্কেটিং স্ট্র্যাটেজি তারপরে এগুলো এক্সপ্লেনেশন দিছে ফুড়া এই কথা হওয়ার পরে হইতেই পারে মানুষ মিশাবে ভুল হয় মানুষ মাত্রই ভুল হয় হইতেই পারে আমি তো যদি আজকে আমি অন্য স্টেটও থাকতাম আমাদেরকে এগু অ্যানিমেল হইতে পারতো ভুল হইতে বাচ্চাটা তো আমাদের কিছু মাস্টারের মতন আর কি হোমওয়ার্ক না করিয়া আইছে তোমরা যেরকম আই যাও ক্লাসে না পড়িয়া সেমভাবে মাস্টারও তো আইতে পারে আছে যে স্টুডেন্ট সময় এরকম থাকবো মাস্টার বললেও সেম স্বভাব থাকবো মানুষের সব বদলায় স্বভাব বদলায় না আমি তো ফিল করি আমি স্টুডেন্ট যখন আসতাম তখনও ক্লাসে ঢুকার আগে মাস্টারে আগের দিন কিতাব পড়াইছে পড়িয়া যেতাম তখনও যখন ক্লাস করে আজকে 7 বছর হয়ে গেছে আমি ক্লাসে ঢুকার আগে কিতাব পড়তাম আমি রেডি করিলাই আজকে অফিসে আমি ডায়েরি লইয়া গেছি আমি একবার দেখছি আমি কিতাব পড়াইতাম যাতে আমি বাচ্চারে ভুল পড়াই না এগুলো তো প্রিন্টিং মিস্টেক এগুলো কিতা মিস্টেক ক প্রিন্টিং মিস্টেক ভেরি মজার অঙ্ক এগু একদম মজা লাগে জীব দেখতে সোজা একদম বোর্ডস লেভেলের একটু ট্রিক আমি এটা মিটাই এটা কিতা হয়েছে শুন হয়েছে পয়েন্ট পি লাইজ অন এক্সিস অফ এ ডাইপোল if the dipole is rotated by 90 degree anti-clockwise डायग्राम देवा नहीं ना डायग्राम देवा नहीं अच्छा আমার ডাইপোল আছে সাপোজ মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস কিউ ওদিকে দেখা গে আমার একটা ডাইপোল আছে মাইনাস কিউ প্লাস কিউ অত সময় লাগেনি জলদি হো পয়েন্ট পি লাইজ অন এক্সিস অফ ডাইপোল এটা হইলো এক্সিস অফ ডাইপোল axis of dipole point P lies on axis of dipole if the dipole is rotated by 90 degree anti-clockwise अच्छा एक्सियल डाइपोल लेगा इलेक्ट्रिक फील्ड ध्यान दिया एक्सियल डाइपोल लेगा इलेक्ट्रिक फील्ड और डाइपोल मोमेंट सेम डायरेक्शने आसिल जेटा क्लास में डिराइवेशन करानी टाइम कइसलाम एक्सियल डाइपोल लेगा डाइपोल मोमेंट আর পয়েন্ট পি যেটা ইলেকট্রিক ফিল্ড হইব দুটা সেম ডাইরেকশনে হইব তখন কিতা করছে ইফ দ্য ডাইপোল ইজ রোটেটেড বাই 90 ডিগ্রি কোন দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইপোল রে রোটেট করে দিছে অ্যান্টি ক্লকওয়াইজ তখন ডাইপোল এরকম হয়ে গেছে ডাইপোল এরকম হয়ে গেছে পয়েন্ট পি রে চেঞ্জ করছে না কিন্তু কারে রোটেট করছে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইপোলরে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে দিছে তো আগে পয়েন্ট পি ডাইপোলের এক্সিসও আসিল ডাইপোলের এক্সিসও আসিল তখন যখন ডাইপোলরে রোটেট করে দিছে তখন পয়েন্ট পি
90 ডিগ্রি তাই গেছে 90 ডিগ্রিত মানে 90 ডিগ্রি তাই গেছে 90 ডিগ্রিত মানে এটা কিতা লাইন ইকুয়েটোরিয়াল লাইন ইকুয়েটোরিয়াল লাইনে লইয়া ডাইপোল মোমেন্ট আর ইলেকট্রিক ফিল্ড অপোজিট টু ইচ আদার তো ইলেকট্রিক ফিল্ড ডাইপোল মোমেন্ট উপরের দিকে হইব -q2 + q এক্সিয়াল লেগা ইলেকট্রিক ফিল্ড আর ডাইপোল মোমেন্টের সেম ডাইরেকশন 100 বার ক্লাসও কইছিলাম আর ইকুয়েটোরিয়ালের লেগা 90 ডিগ্রি লেগা ডাইপোল মোমেন্ট আর ইলেকট্রিক ফিল্ড যেটা বনবো পয়েন্ট পির মধ্যে দে উইল বি ইন অপোজিট ডাইরেকশন এর মানে এখন নতুন যেটা ইলেকট্রিক ফিল্ড আইব এটা ডাউনওয়ার্ড আইব তো ইলেকট্রিক ফিল্ড কত ডিগ্রি ঘুরছে হ্যাঁ খানা নি রে ওদিক থেকে ওদিকে আইছে কত ডিগ্রি 90 ডিগ্রি ক্লকওয়াইজ 90 ডিগ্রি কিতা ক্লকওয়াইজ তে কারেক্ট অপশন হইল এ কারেক্ট অপশন কিতা আমার ডাইপোল অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে আমার ইলেকট্রিক ফিল্ড কত ডিগ্রি ঘুরলো আগের পয়েন্ট থেকে 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঠিকই इधर হয় ঠিক একটু ভাবতে হয় ক্লাসের থিওরি রে লাগাইতে হয় আর ডাইপোল রে ঘুরাইতে হয় ডাইপোল ঘুরবো ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আইব এটা ওই অনুযায়ী আইব যে পয়েন্ট পি ইকুয়েটোরিয়াল আছে না এক্সিয়াল আছে क्वेश्चन तो शेष ऑप्शन ए इज करेक्ट अच्छा नेक्स्ट कंसीडर द चार्ज कन्फिग्यूरेशन एंड ए spherical Gaussian surface as shown in figure, then electric field at surface will be due to option A Q2, option B only positive charge, option C all charges, or option D Q1 and minus Q1 डायग्राम देवा से Q1 Q2 माइनस Q1 तो इलेक्ट्रिक फील्ड कोई से बार करा ले गया सरफेस कोई से एक चार्ज कन्फिग्यूरेशन देवा से डायग्रामो देवा से Q1 Q2 और माइनस Q1 भीतरे Q2 सरफेस और माइनस Q1 बाहरे स्पेरिकल गोशियन सरफेस देवा से दिस इज माई गोशियन सरफेस देन इलेक्ट्रिक फील्ड एट सरफेस एक पॉइंट लইলাও P এখানে যেটা ইলেকট্রিক ফিল্ড হইব তো এগুলো তো ক্লাস থিওরি পড়ানোর টাইমে আমি কইছিলাম ইলেকট্রিক ফিল্ড ইজ ডিউ টু প্রেজেন্স অফ অল চার্জেস whether inside or outside so correct option is option C all charges whether inside or outside কিন্তু ফ্লাক্স যদি জিগাই লইতো তো ফ্লাক্স হইল না খালি Q enclosed ফ্লাক্স কার লাগা হয় Q enclosed মানে Q1/ε0 সারফেসের ভিতরে যেটা আছে হইল আর যদি আমার জিগে ইলেকট্রিক ফিল্ড ইজ ডিউ টু চার্জেস ইনসাইড অর আউটসাইড অল চার্জেসের যেটা কন্ট্রিবিউশন হইব দ্যাট উইল বি দ্য নেট ইলেকট্রিক ফিল্ড এট পয়েন্ট পি সো কারেক্ট অপশন ইজ সি হইল না ইনসাইডের আইতো না এখানে কি গুরুত্ব গোশিয়ান সারফেস আর এটা এক্স্যাক্টলি সারফেস এটা লাগে এরকম কোশ্চেন তো জিগাইছেই না এটা লাগে হয় এটার একটু ভিতরে রাখতে আসলো মানে এনক্লোজ ভিতরে থাকতে লাগবে চার্জ সারফেসে তো ফিল্ড এমনিও ডিফাইন না ওই এখান থেকে ইনফিনিটি পর্যন্ত যাইব ফ্লাক্স তো ক্যালকুলেট করা যাইতো না
किता इलेक्ट्रिक फील्ड तो ऑन दिखे जेटा आइब ओटा हइब E1 प्लस E2 प्लस E3 এইলো টোটাল ইলেকট্রিক ফিল্ড Q1 বাই এপসাইলন। ইন্ডিভিজুয়ালি তো ক্যালকুলেট করা যাইতো না এখানে, এখানে তো আমার ডিস্টেন্স দিতে লাগবো, এটু লেগা গসিয়ান সারফেস আলাদা বানাইতে লাগবো, এটা লেগে তো এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞাসিও না। সারফেসও তো এমনিও ফিল্ড আমি ডিফাইনও করতে পারতাম, খালি কইতে পারবো রেঞ্জ কই থেকে কই, 0 থেকে ইনফিনিটি, এই R থেকে ইনফিনিটি ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ডিস্ট্রিবিউটেড থাকবো। আমারে পয়েন্ট কইয়া দেও কই বার করতাম তে আমি কই দিব, যে পয়েন্টও কইব অনগোশিয়ান সারফেস বানাইমু, ক্যালকুলেট করমু, দেখমু কত হয়। Two opposite and equal charges 4 into 10 to the power minus 8 coulomb when placed 2 into 10 to the power minus 2 centimeter away from a dipole. If this dipole, इतना इंग्लिश इतना बात है, if this dipole is placed in an external electric field 4 into 10 to the power 8 Newton per coulomb, then value of maximum torque and work done in rotating through 180 degree will be অপশন এ। শুনো এমসিকিউর ক্লাস আমার একটু ফাস্ট রাখতে লাগবে, হ্যাঁ আমি কেন আস্তে আস্তে তোমরা যদি থিওরি পড়ানিত লাগি, আমার 2 বছর লাগি জীব মানে 12-এর কোর্স শেষ করাইতে আমি আগে ডিটেইলে পড়ানির পিছনে মেইন কারণ হইল যাতে আমি এমসিকিউর মধ্যে একটু ফাস্ট থাকতে পারি। তে আগে 13টা লেকচারের কোনো মানে নাই যদি আমার এখানে থিওরি আবার রিভাইজ করানি লাগে তোমরা, তবু আমি প্রত্যেক নিউমারিক্যালও একটু থিওরি রিপিট করলাম, কিন্তু এটা এফেক্টিভ হইতো না, এটা লং টার্মে লস হয়ে যাব, আমি নিউমারিক্যাল কাটশট করতে লাগবো খাতার থেকে, আর এটাত লস তোমরা রয়ে যাব। তাই আমি তোমরা কইয়া দিই, তোমরা যখন ম্যাগনেটিজমের ক্লাসও আইয়া ঢুকবা, এখন তো ফিজিক্যাল ক্লাস হইব দুইটাই, ম্যাগনেটিজমের ক্লাসও আইয়া ঢুকবায়, তোমরা ম্যাগনেটিজমের সাইড বাই সাইড পড়িয়ে আইবাই জাস্ট 1 ঘন্টা ক্লাসের আগে, যে স্যারে লাস্ট ক্লাসও কিতা পড়াইছিল বা আধা ঘন্টা দিকে আই যাও ম্যাগনেটিজম, আর কারেন্টের একটা রিডিং মারিয়ে আইও আর ক্যাপাসিটেন্সের একটা রিডিং, মানে এটা মাথার থাকলে কিতা হইব বেসিক যে ক্যাপাসিটেন্সের ডাইলেকট্রিক ঢুকাইলে কিতা হয়, ব্যাটারির লগে কানেক্টেড থাকলে কিতা হইব, পটেনশিওমিটার প্রিন্সিপাল কোন প্রিন্সিপালের উপরে কাজ করে, পটেনশিওমিটার কম্প্যারিজন ইনস্ট্রুমেন্ট খোয়া হয় নি, না হয় না, নাল ডিফ্লেকশন খালি ইনস্ট্রুমেন্ট খোয়া হয়। পটেনশিওমিটারের এক্সপ্রেশন একটা আসিল না নি, কম্প্যারিজন অফ ইএমএফ অফ 2 সেলস, তো পটেনশিওমিটার আর একটা নাম কিতা হইতে পারে, কম্প্যারিজন ইনস্ট্রুমেন্ট। নাল ডিফ্লেকশন ইনস্ট্রুমেন্ট খানে কি है, জিরো ডিফ্লেকশন हमारे देर ভোল্টেজ মেজার করিয়া, কিতা মেজার করিয়া, ভোল্টেজ মেজার করিয়া। ভোল্ট মিটার কীরকম লাগানি হয়, সিরিজ না প্যারালেল, এগুলো পড়াইছি না মনে হয়, ভোল্ট মিটার আর এমিটার পড়াইছি নি ওখানে, না তো ম্যাগনেটিজমও পড়াই দিব ভোল্ট মিটার আর এমিটার। কারেন্ট ইলেকট্রিসিটি তার কিতা আছে, যেরকম কিরচফস কারেন্ট লো, কিরচফস ভোল্টেজ লো, কেমনে নোডেল অ্যানালাইসিস করে, কেমনে নোডো পোটেনশিয়াল লেখে, কেমনে ইকুয়েশন লেখে, এটা জিনিস মাথার থাকলে আমার কিতা হইব, আমি ক্লাসও কোনো ঠিক নাই তো আমার, তো এটা ধর গেলাম ম্যাগনেটিজম 1.5 ঘন্টা পড়াইলাম, বাকি আধা ঘন্টার মধ্যে আমি 15 মিনিট যেটা অ্যাসারশন রিজন দিলাম কারেন্ট ইলেকট্রিসিটি ডিসকাস করলাম। অন যদি তুই ওমস লো না জানোস, ভ্যালিডিটি অফ ওমস লো না জানোস, যে R = m/n² টাও L/A, রো L/A, রো কিতা রেজিস্টিভিটি, সিগমা কিতা কন্ডাক্টিভিটি, I = NAVDE, ড্রিফট ভেলোসিটি আর কারেন্টের মধ্যে রিলেশন, একটা জিস্ট আইডিয়া থাকতে লাগবে যে কারেন্ট ইলেকট্রিসিটি কিতে আছে, যাতে আমি অ্যাসারশন রিজন রেজিস্ট্যান্স টেম্পারেচারের লগে কীরকম ভেরি হয়, রেজিস্টিভিটি টেম্পারেচারের লগে কীরকম ভেরি হয়, সেমিকন্ডাক্টর হইলে কিতা হয়, খালি কন্ডাক্টর হইলে কিতা হয়, তো কারেন্ট ইলেকট্রিসিটির জাস্ট একটা ওভারঅল আইডিয়া থাকতো, ক্যাপাসিটেন্সের জাস্ট একটা জিস্ট থাকতো। আমি কইয়ার না যে একদম বড় নিউমারিক্যাল তোর সলভ করা লাগবো,
অ্যাডভান্টেজ কী হইব, ধর 15 মিনিট আমি 3টা অ্যাসারশন রিজন কোয়েশ্চেন করাইলাম আর বাকি 15 থেকে 20 মিনিট আমি ক্যাপাসিটেন্সের এমসিকিউ করাইলাম, তো তুই লিঙ্ক পাইবে আচ্ছা ক্যাপাসিটেন্সও স্যার এই নিউমারিক্যালটা করাইছে, নাইলে তুই তো পুরো আউট অফ দ্য লিঙ্ক করবে। আচ্ছা যেরকম তোর লেগে ম্যাগনেটিজম সেম তোর অবস্থা থাকবো সেম ওটার মধ্যে, তো ম্যাগনেটিজম তো নতুন চ্যাপ্টার থাকলেও অসুবিধা নেই, ডেইলি যদি সেম অবস্থা থাকে আর আমি যদি ক্যাপাসিটেন্সের থিওরিত যাই তো আমি আর এমসিকিউ তোমরার গাঢ় দিলেই মো। সাপোর্ট সবসময় দুই সাইড থেকে লাগে, এক সাইড থেকে হয় না এটা, আর এক সাইড থেকে যখনই হইব এটা খামখেয়ালি হইব, যারা তোমরা বুঝতে না মাস্টারে বুঝবো কিন্তু মাস্টারের কিছু অপশন থাকতো না, কেন কি আলটিমেটলি সব গার্জিয়ানে কবে কোর্স শেষ হয়েছে না এখানে, আমি কইতাম নি তোমার বাচ্চা এগো ডেইলি আমার দিয়ে সেম জিনিস রিপিট করাইছে অগুর পয়সা দেইনি, তখন গার্জিয়ান চুপচাপ যাইব কি বাড়ি, ও না স্যার আপনি বালা পড়াইছি না এই গিয়া। নো অপশন, এটা মিটাই দিই আমি। আরে দুম দাঁড়াক্কা ফুরিয়া যাইতা এটা রেজাল্ট করতা, একটা রেজাল্ট করিয়া বাইরে যেতা, তা আমারও নাম হইতো তোমরারও কেরিয়ার বনতো, আপনার দুইজনের একটা সিম্বায়োটিক রিলেশনশিপ হইতো, বুঝলে। অন দেখিতা হয়েছে টু অপোজিট অ্যান্ড ইকুয়াল চার্জেস হলো 4 × 10⁻⁸ কুলম, এটা আমার কিছু ক্যালকুলেশন এখানে করা লাগতো না, সেনে কর যদি তোর বুদ্ধি থাকে পরীক্ষা হলো তোরা কইসলাম 100 কই রাখতে অপশন। তুই জানোস যে ম্যাক্সিমাম টর্কের ফর্মুলা হইল PE sin θ, তা আমি জানি টর্ক ম্যাক্সিমাম তখন হইব যখন θ 90 ডিগ্রি sin 91 হয়ে যাব, আর ডাইপোল 180 ডিগ্রি ঘুরছে মানে ওয়ার্ক ডানও ম্যাক্সিমাম, ডাইপোল 180 ডিগ্রি ঘুরলে ফর্মুলা কিতা আছিল PE cos 0 থেকে 180 θ1 মাইনাস cos θ2, তে ম্যাক্সিমাম কোন সময় হইব যখন ডাইপোলরে 0 থেকে 180 রোটেট করানি হয়েছে, cos 0 মাইনাস cos 180, ওই যে এইটা ফর্মুলা কিন্তু আমার লেখার কেন কাজ নাই, কিন্তু আমার বিশ্বাস আছে তোমরা রুফে এটা লিখে লেখলাম, এটা আমি ক্লাসও লেখাইয়া দিছি 2PE, তে ম্যাক্সিমাম ওয়ার্ক ডান এটা কোন সময় ওয়ার্ক ডান যখন 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি ডাইপোল রোটেট করে, W max equal to 2 times of tau max, তো দেখ কোন অপশনের মধ্যে টর্কের ভ্যালু ওয়ার্ক ডানের ভ্যালুর মধ্যে রিলেশন এটা মেনটেইন হর, মানে ওয়ার্ক ডান 2 টাইমস অফ টর্ক হইতো, ওয়ার্ক ডান জুল, তে অপশন ডির মধ্যে টর্ক কত দেওয়া 32 × 10⁻⁴, আর ওয়ার্ক ডান কিতা হয় 2 টাইমস অফ টর্ক, 2 × 32 × 10⁻⁴, মানে 64 × 10⁻⁴ জুল, বাকি সব অপশনও তোর ম্যাচ করতো না, তে কোনো ক্যালকুলেশন সারা, তে যে বাচ্চায় ক্যালকুলেশন সারা 100 অপশন রাখিয়া হে 10 সেকেন্ডে নিউমারিক্যাল করবো, আর যেগুলো কনভেনশনাল মেথডও শুরু করবো PE sin θ P বার করো ফর্মুলা বইব ক্যালকুলেশন করবো না নি, তার লাগি যাব 1 মিনিট, তো হ্যাঁ 10 সেকেন্ডে শেষ, ওরম করিয়া বাচ্চা আননোন প্রবলেমসও টাইম ডিভোট করতে পারে, যে বুদ্ধি লাগায় কিতা লাগায় পরীক্ষা হলো নির্বুদ্ধিয়া হইয়া ঘর থেকে বাইর হয় না, যে আর বুদ্ধি কোন সময় আইব যখন জানা থাকবো আচ্ছা ডাইপোল 180 ডিগ্রি, যখন ডাইপোল 180 ডিগ্রি রোটেট করে ওয়ার্ক ডান ম্যাক্সিমাম হইব, টর্ক ম্যাক্সিমাম হইব, টর্ক ম্যাক্সিমাম আর ওয়ার্ক ডানের মধ্যে রিলেশন হইল 2 টাইমস, তা আগে আমি ফট করিয়া দেখিলাই কোন অপশনও 2 টাইমস, দুইটা অপশনও যদি 2 টাইমস থাকতো তে আমি কেস খাইলাম না, তে আমার ক্যালকুলেশন করিয়া আনসার আনতে লাগলো না, কিন্তু এখানে আমার 3টা অপশন তো আমার এলিমিনেট করা লেগে দিলেইছে, হয়েছে তুমি ক্যালকুলেট করার দরকারই নাই, অনলি ইউজ দিস রিলেশন অ্যান্ড ইউ সি ওয়্যার ওয়ার্ক ডান আর টর্কের মধ্যে দিস রিলেশন ইজ ভ্যালিড, so that will be your correct option, হইল না নি। এমনি মারেনি বাচ্চা 720, পরীক্ষা হলো বইয়া কোঅর্ডিনেশন রাখে, কিতা রাখে কোঅর্ডিনেশন, তুইও বাড়িতে কোয়েশ্চেন পেপার পাইলে মারতে পারবে, এমন টাফ হইতো না, কিন্তু দিত না তো তোরে বাড়ি, তোর রিলেটিভ বইছে না তো,
হইব না বাড়ির থেকে সলভ করিয়া নিয়া দিলা টাইম ফ্রেমের ভিতরে করা লাগবো টাইম ফ্রেম এটা লেগে তো সময়ের যে দাম দিচ্ছে এই তো জীবনও আগে বাড়ছে সময় সময় পীয়ূষ মোবাইলটা দে লাস্ট মেটাই দিই এটা আচ্ছা লিখিলাম আচ্ছা একটা মাইয়া একটা কোয়েশ্চেন জিজ্ঞেস ওটা কইলে আমি ফটো করি জেডাবলি মেইনসের কোয়েশ্চেন এটা 8th এপ্রিল সেশনের মনে হয় হ্যাঁ তাই কোয়েশ্চেনের উপরে লিখা রাখছে স্যার মানে এটা আমার জিজ্ঞেই তো আচ্ছা the potential of a charge distribution is given by Vz is equal to 30 minus 5z square for mod z less than equal to 1 meter or Vz equal to 35 minus 10 of mod z for mod z greater than equal to 1 meter. Vz does not depend on x and y. If this potential is generated by a constant charge per unit volume अच्छा चार्ज पर यूनिट वॉल्यूम दिसे हैं मन रखियो रो नॉट इन यूनिट्स ऑफ एप्सिलॉन नॉट व्हिच इज स्प्रेड ओवर ए सर्टेन अच्छा व्हिच इज स्प्रेड ओवर ए सर्टेन माने नॉन कंडक्टिंग शीटर कथा कर ओवर ए सर्टेन रीजियन 2018 मेंस है अच्छा देन चूज करेक्ट स्टेटमेंट हमें ऑप्शन दिलाम ना टाइम वेस्ट हो ऑप्शन देव अच्छा ठीक है एक दुईटा दिले फॉर एंड जीरो एल्सवेयर एटाई करेक्ट एटाई थाक ऑप्शन ए तो আমরা এক কাজ করি কেন কিতা হইছে দেখ একদম সোজা তো কোশ্চেন দেখিও লগালগ মাথার মধ্যে খেলাইতে তো रो नॉट और एप्सिलॉन नॉटर मध्य रिलेशन लागे किंतु हमारे वोल्टेज देवा ऑन वोल्टेज आलादा आलादा जगह लेके आलादा आलादा मॉड जेड लेस देन इक्वल टू 1 मीटर माने कितना -1 থেকে +1 পর্যন্ত আমার vz হলো 30 - 5z স্কয়ার which is spread over a certain region और আমি কেমনে বুঝবো অতটুক জায়গাতে আছে তো এটা বুঝা লাগে একটা বুদ্ধি লাগাইতে লাগবো ইলেকট্রিক ফিল্ড হইলো -dv/dz অতটুকু এটা তো জানি আমরা তো ইলেকট্রিক ফিল্ডের যদি আমি mod z লেস দেন ইকুয়াল টু 1 মিটারে লেগে চেক করি তখন পোটেনশিয়ালের ফাংশন কিতা দেওয়া 30 - 5z স্কয়ার তো আমার ইলেকট্রিক ফিল্ড যেটা আইব এটা 0 - 5 into ddx of x to the power n x to the power n minus 1 तो इलेक्ट्रिक फील्ड माइनस माइनस प्लस 10z माने इलेक्ट्रिक फील्ड डिपेंड्स ऑन z डिस्टेंसर उपरे इलेक्ट्रिक फील्ड डिपेंड करे इलेक्ट्रिक फील्ड डिस्टेंसर उपरे डिपेंड करे माने शियोर चार्ज ওই রিজিয়নটার মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছিল এটা লাগে ওই পয়েন্ট থেকে নেক্সট পয়েন্টও যাইতে যাইতে ইলেকট্রিক ফিল্ডও জেড এর লগে চেঞ্জ হয়ে গেছে ইলেকট্রিক ফিল্ড কার লগে চেঞ্জ হয়েছে আর ইলেকট্রিক ফিল্ড কার উপরে ডিপেন্ড করে চার্জ ডিস্ট্রিবিউশনের উপরে কার উপরে ডিপেন্ড করে চার্জ ডিস্ট্রিবিউশন তো অবভিয়াসলি এই পয়েন্ট থেকে এই পয়েন্টও যাইতে যাইতে চার্জের ভ্যালু চেঞ্জ হয়েছে যার দরুন ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কনস্ট্যান্ট না থাকিয়া চেঞ্জ হয়েছে ইলেকট্রিক ফিল্ড ডিপেন্ডস অন জেড ইলেকট্রিক ফিল্ডের মানে যখন মড জেডের ভ্যালু লেস দেন 1 মিটার হইব মানে রেঞ্জ কোঅর্ডিনেটের -1 থেকে +1 পর্যন্ত থাকবো
তখন ইলেকট্রিক ফিল্ড ডিপেন্ডস অন জেড, দ্যাট মিন্স রো মানে চার্জ পার ইউনিট ভলিউম এটা কীরকম আসিল, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আসিল। যদি ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট হয়ে যেত তাই আমার চিন্তা আসিল না, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। কিন্তু যদি আমি জেড গ্রেটার দেন 1 মিটার দেখি, তখন যদি ইলেকট্রিক ফিল্ড বার করি মাইনাস ডিভি বাই ডিজেড দিয়া, তো মাইনাস ডিডি জেড অফ, তখন পোটেনশিয়ালের ফাংশন কিন্তু চেঞ্জ হয়ে যায় 35 মাইনাস 10 জেড। তে তখন ইলেকট্রিক ফিল্ড কিতা হইব, ডেরিভেটিভ অফ কনস্ট্যান্ট ইজ 0, মাইনাস মাইনাস প্লাস ডিজেড ডিজেড কাটা যাইব গিয়া 10 বাইরে আই যাব, তখন ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট হয়ে গেছে। ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট হয়ে গেছে মানে শিওর এখানে চার্জ নাই, আর চার্জ ডিস্ট্রিবিউশন চেঞ্জ হন না, মানে রোর ভ্যালু কত হয়ে গেছে 0। এর মানে যত সময় আমি -1 থেকে +1ও থাকবো অত সময় আমার চার্জ ডিস্ট্রিবিউটেড হইব, মানে চার্জ ডিস্ট্রিবিউশন চেঞ্জ হইতে থাকবো। কিন্তু একবার যখন আমি -1 থেকে +1-এর রেঞ্জের বাইরে যাইমু গিয়া, তখন ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট হয়ে যাব, মানে আর চার্জের ভ্যালু চেঞ্জ হন না, যেটা আসিল এটা লেগেই ইলেকট্রিক ফিল্ড বাড়তে মানে আসে। আর এগুলিকে কনস্ট্যান্ট কোন সময় হয় মনে আছে তো, আমরা ইনফাইনাইট শিট যে করছিলাম, যেই শিট থেকে বাইরে যাই এখানে যদি কোনো পয়েন্টও ইলেকট্রিক ফিল্ড বার করতে যাই, ফর্মুলা কিতা আসিল সিগমা বাই 2 এপসাইলন নট। নন কন্ডাক্টিং শিটে লেগে ফর্মুলা কিতা আসিল সিগমা বাই 2 এপসাইলন নট। এটা কোনো সময় ডিস্টেন্সের উপরে ডিপেন্ড করেনি না, তো ডিস্টেন্সের উপরে ডিপেন্ড করে না মানে কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট কোন সময়, আরে বাবা আউটসাইড পয়েন্টে লেগে, আউটসাইড ওখানে কনস্ট্যান্ট, এখানে কি আউটসাইডও চার্জ ডিস্ট্রিবিউশন নাই, আউটসাইডও চার্জ 0। কিন্তু ইনসাইডও যখন আমি দেখলাম, তখন আমি ইনসাইডও পোটেনশিয়ালের ফাংশন থেকে দেখলাম এটা জেডের উপরে ডিপেন্ড করে। এর মানে ইলেকট্রিক ফিল্ড জেডের উপরে যদি ডিপেন্ড করে মানে চার্জ ডিস্ট্রিবিউশন ভিতরে চেঞ্জ হর, ওই জিনিসটা চেক করাইছে আমরা এখানে। আচ্ছা, এর মানে রো নট 0 এলসওয়্যার মানে গ্রেটার দেন 1 মিটার, তো রো নট 0, ভিতরে রো নট 0 হইতো না, ভিতরে রো নট তো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হইব। তখন এই রো নটের ভ্যালুটা কেমনে আনতাম, 10 এপসাইলন নট, এটা তো রয়ে গেছে আমাদের একটা রো নট যে 10 এপসাইলন নট, এই পার্ট তো ঠিক আছে। এলসওয়্যার ইজ 0 বিকজ ইলেকট্রিক ফিল্ড ইজ কনস্ট্যান্ট, সো চার্জ ডেন্সিটি ইজ নট গোয়িং টু চেঞ্জ। তো যদি ভিতরে আমার রো নটের ভ্যালু বার করতে হয়, তো আমরা যদি মনে আছে তো এটার গসিয়ান সারফেস কেমনে বানাইছিলাম, নাই তো করছো, ওই যে সিলিন্ডার পাংচার করিয়া ঢুকাইছিলাম, নাই মনে হয় এটা। গস থিওরামটা খুলিও একবার, সেইটার ডিরাইভেশনটা দেখিও। হ্যাঁ, অ্যাপ্লাইং গস থিওরেম ফার্স্ট কেসে লেগে, ফর দ্য ফার্স্ট কেস ক্লোজ ইন্টিগ্রাল অফ E dot ds is equal to Q enclosed by epsilon naught। তো ইলেকট্রিক ফিল্ড কেমনে লিখবো আমরা, এরিয়া ভেক্টর এ, এরিয়া ভেক্টর তো মনে নাই নি এটার ডিরাইভেশন, আরে EDS ইন্টিগ্রেশন cos 0 1 হয়ে যাব প্লাস EDS দুইটা না নি, Q enclosed ভিতরে চার্জ অন দেখ, গসিয়ান সারফেসের ভিতরের চার্জ, এই ভিতরের -1 থেকে +1 চার্জ, এই চার্জরে যদি কিউ এনক্লোজডে আমি লিখতে যাই, আমার দেওয়া আছে রো, কিন্তু আমারে চার্জ পার ইউনিট ভলিউম দেওয়া, কিন্তু কিউ এনক্লোজডে আমি যখন লিখবো চার্জ পার ইউনিট ভলিউমের টার্মসে আমরা জানি রো ইজ ইকুয়াল টু চার্জ পার ইউনিট ভলিউম, তে চার্জ এনক্লোজড হইব রো মাল্টিপ্লাইড বাই ভলিউম, ভলিউম এখানে রো নট। আচ্ছা, এখানে আমরা কিছু জিনিস করবো, কিউ এনক্লোজডে যদি আমি আমার নর্মাল ফর্মুলা অনুযায়ী লিখি, সিগমা মাল্টিপ্লাইড বাই এরিয়া, চার্জ হইল সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই এ, তো কিউর জায়গাতে আমি লিখতে পারি সিগমা ইন্টু এ, যেটা আমরা ডিরাইভেশন ক্লাসও করছিলাম আর কি, ওই ফর্মেটে আমি লিখলাম, রোর টার্মসে পরে এক্সপ্রেস করে দিব। কেমনে করবো দেখাইলাম তোমরা, এখানে একটা বুদ্ধি আছে আবার, সিগমা এ বাই এপসাইলন নট মানে ইন্টিগ্রেশন অফ ডিএস হয়ে যাব এ, মানে 2EA ইজ ইকুয়াল টু সিগমা এ বাই এপসাইলন নট, এ কাটা যাইব গিয়া,
ই ইকুয়াল টু সিগমা বাই 2 এপসাইলন নট ক্লাসে ডেরিভেশনের ফর্মুলাটা আনছি আর কিছু করছি না রো আর সিগমার মধ্যে রিলেশন কেমনে বার করতাম দেখ রোরে কিতা লেখা হয় রে চার্জ হয় রোরে কিতা লেখা হয় এখানে হল চার্জ পার ইউনিট ভলিউম ভলিউম রে কিতা লেখা হয় এরিয়া ইন্টু থিকনেস মানে লেন্থ হয়ে গেল এটার এরিয়া মাল্টিপ্লাইড বাই লেন্থ এটার থিকনেস -1 থেকে +1 থিকনেস কত 2 না নি -1 থেকে +1 থিকনেস কত 2 তো থিকনেস তো 2 চার্জ পার ইউনিট এরিয়া রে কিতা লেখা যায় সিগমা না নি তো রো রে ইন টার্মস অফ সিগমা কেমনে লেখা হয় সিগমা রে রো ইন্টু কিউ বাই এ সিগমা রো ইন্টু থিকনেস ইজ নাথিং বাট সিগমা না নি রো ইন্টু থিকনেস ইজ ইকুয়াল টু কিতা সিগমা তো সিগমার জায়গাতে আমি লিখতে পারবো রো নট ইন্টু থিকনেস বাই 2 এপসাইলন নট রো নট ইন্টু 2 थिकनेस হলো 2 বাই 2 এপসাইলন নট তে রো 2 ক্যান্সেল যেগুলো হয়ে গিয়া তে রো নট হয়ে গেল ই এপসাইলন নট ইর ভ্যালু কত ইর ভ্যালু 10 আউটসাইড পয়েন্টে লেগে ইর ভ্যালু কত 10 না নি ইর ভ্যালু 10 তে রো নট হইল 10 এপসাইলন নট আমি তো ইলেকট্রিক ফিল্ড কেন ধরছি আউটসাইড পয়েন্টও ইলেকট্রিক ফিল্ড ওই ইলেকট্রিক ফিল্ড থেকে আমি বার করে লিছি ইনসাইডে লিখে তো আমি লিখছি না আমার যে গসিয়ান সারফেসটা লেগে ইলেকট্রিক ফিল্ড কই বার করছে আউটসাইড ওই আউটসাইড থেকে আমি রোর ভ্যালু বার করে লিছি তার আশেপাশের রিজিয়নও ডিউ টু দ্য চার্জ ডিস্ট্রিবিউশন আর বাকি সব জায়গায় রো নট 0 very close to the surface এটার ভ্যালু হইল